তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে ক্লাস 11-এর গাণিতিক যুক্তি বা ম্যাথমেটিক্যাল রিজনিং। তো এই গাণিতিক যুক্তি সাধারণত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে আরোহণ ধরনের যুক্তি বা ইন্ডাকটিভ রিজনিং, আর একটা হচ্ছে অবরোহণ ধরনের যুক্তি বা ডিডাকটিভ রিজনিং। তো এই আরোহণ ধরনের যুক্তি ক্লাস 11-এর একটা চ্যাপ্টার আছে গাণিতিক আরোহণ তত্ত্ব, ওই চ্যাপ্টারে আমরা এই কনসেপ্টটা নিয়েছি। তো এই চ্যাপ্টারে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এইটা, অবরোহণ ধরনের যুক্তি। তো এই অবরোহণ ধরনের যুক্তি বলতে গেলে প্রথমেই যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে উক্তি বা স্টেটমেন্ট কি জিনিস। উক্তি বা স্টেটমেন্ট, যে যখন কোনো বাক্য সর্বদা সত্য কিংবা সর্বদা মিথ্যা হবে, কিন্তু কখনোই একই সঙ্গে সত্য অথবা মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন সেই সমস্ত বাক্যগুলোকে আমরা বলবো যে উক্তি বা স্টেটমেন্ট। কয়েকটা উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1 নম্বর উদাহরণ, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আমি একটা বাক্য লিখলাম, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই বাক্যটা পড়ে তুমি বলছো যে হ্যাঁ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা তো ঠিক, এটা সঠিক। তো এক্ষেত্রে এই বাক্যটাই একটা উক্তি বা স্টেটমেন্ট হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট আরেকটা বাক্য লিখলাম যে x belongs to a, এটা যদি ইমপ্লাই করে x belongs to b, তাহলে তবে a সাবসেট b হয়। এটা একটা বাক্য লিখলাম। যারা সেট পড়েছো তারা খুব ভালো বুঝতে পারছো যে এটা সত্য হবে না মিথ্যা হবে। এটা অবশ্যই সত্য, কারণ x belongs to a, এটা যদি ইমপ্লাই করে x belongs to b, তবে আমরা বলতে পারি যে a সাবসেট b। তো এই ক্ষেত্রে এই বাক্যটাও একটা উক্তি বা স্টেটমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার 3 নম্বরে আমি একটা বাক্য লিখলাম এইটা। তো 4 greater than 6। তো এইটা পড়ে তোমার কি মনে হচ্ছে? অবশ্যই এটা ভুল, কারণ 4 কখনোই 6 থেকে বড় হতে পারে না। তা এই ক্ষেত্রে এইটাও একটা উক্তি বা স্টেটমেন্ট হয়ে যাবে। কেন? কারণ আমরা উক্তি বা স্টেটমেন্টের সংজ্ঞাতেই পড়েছিলাম যে যখন কোনো বাক্য হয় সত্য অথবা মিথ্যা হবে, কিন্তু সত্য মিথ্যা একই সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে না, এটা তো মিথ্যা। তো সেক্ষেত্রে এই বাক্যটা হয়ে যাবে তোমার একটা উক্তি। এটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স এটা। হ্যাঁ, তো 4 নম্বর হচ্ছে, আমি বলছি যে অঙ্ক খুব কঠিন বিষয়। আচ্ছা, অঙ্ক খুব কঠিন বিষয়, এই বাক্যটা পড়ে তোমরা সবাই সায়েন্স নিয়েছো, তোমরা বলবে যে অঙ্ক খুব কঠিন বিষয়। স্যার, এটা লাইনটা ভুল দেওয়া আছে, কারণ অঙ্ক খুব সহজ বিষয়, আমাদেরকে তো অঙ্ক খুব সহজ লাগে, তো লাগাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমরা বলছো যে অঙ্ক খুব কঠিন বিষয়, এই বাক্যটা ভুল আছে। কিন্তু যারা ধরো আর্টস নিয়ে পড়ছে তারা কি বলবে? যে অঙ্ক খুব কঠিন বিষয়, হ্যাঁ ঠিকই তো, অঙ্ক খুব কঠিন বসে, কারণ অঙ্ক আমাকে খুব কঠিন লাগে। তো সেই ক্ষেত্রে ওর সাপেক্ষে কিন্তু এই বাক্যটা সত্য হচ্ছে, কিন্তু তোমার সাপেক্ষে এই বাক্যটা কিন্তু মিথ্যা হচ্ছে। তার মানে কি? তার মানে এটাই যে এই বাক্যটা একই সঙ্গে সত্য এবং মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে এটা কখনোই উক্তি বা স্টেটমেন্ট হতে পারে না। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। আরেকটা লাস্ট উদাহরণ দিচ্ছি, 5-এরটা, 2x plus 7 equals to 0। আবার বলছে এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, এগুলো যে মানে বিভিন্ন ইকুয়েশন বলো বা আমরা ক্লাস 10-এ উপপাদ্যগুলো পড়েছিলাম, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু এক একটা উক্তি। হ্যাঁ, তো এইটা দেখো, এটা উক্তি হবে কি হবে না দেখো, সেগুলো এটা একটা সেন্টেন্স। তো এই ক্ষেত্রে এইটা কিন্তু একটা উক্তি বা সেন্টেন্স, উক্তি বা স্টেটমেন্ট হবে না। কেন হবে না? তার কারণ এখানে পার্টিকুলার কিন্তু এক্স এর ভ্যালু বলে দেওয়া হয়নি। তাহলে এক্স এর ভ্যালু আমি ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু সব এক্স এর মানের জন্য কিন্তু 2x plus 7 ক্যালকুলেশন করে কখনোই শূন্য আসবে না, কারণ এক্স এর একটা পার্টিকুলার মান আছে, সেই মানটা এখানে পুট করলে হ্যাঁ 2x, তখন 2x plus 7 এইটা ক্যালকুলেশন করলে অবশ্যই শূন্য আসবে, কিন্তু প্রত্যেকটা এক্স এর মানের জন্য এটা সত্য নয়। সেই কারণের জন্য এই বাক্যটা
একটা উক্তি বা সেন্টেন্স হবে না, এই উক্তি বা স্টেটমেন্ট হবে না। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে উক্তি জিনিসটা কি। এবার নেক্সট আমরা শিখবো যে, আচ্ছা এবার বলে দিই যে যে কোনো উক্তিকে, হ্যাঁ, যে কোনো উক্তিকে ম্যাথমেটিক্যালি এইভাবে ডিনোট করা হয়। এবার এখানে আমি পি দিয়েছি, তুমি কিউ দিতে পারো, স্মল কিউ দিতে পারো, এ বি দিতে পারো, তোমার ইচ্ছা মতো। যে কোনো উক্তিকে এইভাবে লেখা হয়, এইভাবে ডিনোট করা হয়। তাহলে আমি একটা উক্তি লিখলাম, এই উক্তিটাই লিখলাম, এটা এইভাবে ডিনোট করা হচ্ছে। যে কোনো উক্তিকে এইভাবে লেখা হয়। তো উক্তি কি জিনিস আমরা শিখলাম। এখন আমরা শিখব যে কোনো উক্তির সত্যতা মান, কোন উক্তির সত্যতা মান। আচ্ছা, এই সত্যতা মান কি জিনিস? উক্তির সত্যতা সেইগুলোই যে কোনো উক্তি পড়ে তোমার যদি মনে হয় যে সেই উক্তিটা সত্য, তাহলে সেক্ষেত্রে সে উক্তিটা ট্রু হচ্ছে। ট্রু মানে ট্রু হলে সেক্ষেত্রে সত্যতা মান হবে টি। আর যদি কোনো উক্তি যদি পড়ে তোমার মনে হয় যে না মিথ্যা, তাহলে তার মানে কি ফলস হচ্ছে, সেক্ষেত্রে তার সত্যতা মান হবে এফ। মানে সেই ইংরেজিতে ট্রু ফলস এর মতো, মানে সেই রকমই জিনিস। যেমন ধরো এইটা একটা উক্তি হয়ে গেছে, সেই উক্তিটা পড়ে তুমি বলছো যে স্যার এই উক্তিটা সত্য, সেক্ষেত্রে এর সত্যতা মান হবে টি, অর্থাৎ ট্রু। আর এই উক্তিটাও সত্য, তাহলে এটাও হবে ট্রু বা এটা টি। এটাও তো, এটা দেখো, এটা একটা উক্তি হয়েছে বা স্টেটমেন্ট হয়েছে, কিন্তু এই উক্তিটা মানে এই উক্তিটা কি ট্রু না ফলস? এই উক্তিটা কিন্তু ফলস, কারণ 4 6 থেকে বড় হতে পারে না। এটা অবশ্যই উক্তি, কিন্তু সেই উক্তিটা কি উক্তি? ফলস উক্তি। সেক্ষেত্রে এফ। ক্লিয়ার হলো? মানে সেক্ষেত্রে এই উক্তিটার সত্যতা মান হচ্ছে এফ। এটা তো কোনো উক্তির মধ্যেই পড়ছে না, তাহলে এক্ষেত্রে এফ বা টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। নেক্সট, এটাও তাই, এটাও তাই, এটাও কোনো উক্তির মধ্যে পড়ছে না। তো কোনো উক্তি কি জিনিস আমরা শিখলাম, আর আমরা কি শিখলাম? কোন উক্তির সত্যতা মান, আর উক্তিটাকে কিভাবে লেখা হয়, পি দিয়ে ডিনোট করা হয় বা কিউ দিয়ে, এই সব দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, নেক্সট আমরা শিখব যে কোন উক্তির না ক্রিয়া কি। কোন উক্তির না ক্রিয়া। দেখো, কোন উক্তির না ক্রিয়া বা নিগেশন অফ এ স্টেটমেন্ট, এটা কি জিনিস? যদি কোনো উক্তি তোমার সামনে দেওয়া হয়, দিয়ে তুমি এখন সেই উক্তিটার বিরোধ করছো, তাহলে সেই বিরোধের দরুন তুমি যে উক্তিটা বলছো ওই উক্তির সাপেক্ষে, সেটা হচ্ছে ওই উক্তিটা না ক্রিয়া। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি বলি, একটা উক্তি লিখলাম আমি যে ধরো √5 একটি অমূলদ সংখ্যা। দেখো, একটা উক্তি লিখেছি, √5 একটি অমূলদ সংখ্যা, সেটাকে পি দিয়ে ডিনোট করেছি। এটা একটা উক্তি। এবার তুমি এই উক্তির বিরোধ করছো, সেক্ষেত্রে তুমি কি বলবে? সেক্ষেত্রে বলবে স্যার যে √5 একটি অমূলদ সংখ্যা নয়, এটাই বিরোধ করা হয়ে গেল। বা এইভাবে বলা যায় যে এটা মিথ্যা যে √5 একটি অমূলদ সংখ্যা, এটাও বলা যেতে পারে। আবার এটাও বলা যেতে পারে যে এটা সত্য নয় যে √5 একটি অমূলদ সংখ্যা। মানে বিরোধ করছো, কিন্তু বিভিন্ন ভাবে বলা যাচ্ছে কথাটা। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানে ওর সাপেক্ষে যে প্রত্যেকটা বাক্যগুলো বললাম, উক্তিগুলো বললাম, সেগুলো প্রত্যেকটাই হবে এই উক্তিটির না ক্রিয়া। এবার কোন উক্তির না ক্রিয়াকে এইভাবে ডিনোট করা হয়, এর মানে হচ্ছে উক্তিটা না ক্রিয়া, এইভাবে ডিনোট করা হয়। ক্লিয়ার? এবার এই উক্তিটা তুমি মেনে নিচ্ছ না, তার বিরোধ করছো, তাহলে কি লিখছো তুমি? √5 একটি অমূলদ সংখ্যা নয়। সিম্পল, √5 একটা অমূলদ সংখ্যা নয়, এটাই হচ্ছে উক্তিটির না ক্রিয়া। তো আর তুমি যদি এখানে লিখো যে এটা সত্য নয় যে √5 একটা অমূলদ সংখ্যা, সেটাও হবে। আবারও বলছি, আবার এটাও হবে যে এটা মিথ্যা যে √5 একটি অমূলদ সংখ্যা, এটাও হবে।
উক্তিটির না ক্রিয়া। বোঝা গেল? বেশ, এখন এই উক্তিটির না ক্রিয়ার ক্ষেত্রে দেখো এই উক্তিটার সত্যতা মান কত, মানে সত্যতা মান কত হবে, কি হবে সত্যতা মান? √5 একটি অম্লজ সংখ্যা। তোমার কি মনে হচ্ছে যে √5 অবশ্যই একটা অম্লজ সংখ্যা, তাই না? তাহলে এই উক্তিটা কিন্তু সঠিক দেওয়া আছে। আমরা এখন কিন্তু মানে প্রত্যেকটা জিনিস এখন উক্তি নিয়ে কথা বলবো, মানে সেন্টেন্স নিয়ে কথা বা বাক্য নিয়ে কথা বলবো না, এখন উক্তি নিয়ে কথা বলবো। সেই উক্তিটার এবার না ক্রিয়া বলছি, প্রত্যেকটা এখন আমরা উক্তি নেব। এটা একটা উক্তি, সেই উক্তিটা পড়ে তোমার তুমি বলছো যে এটা সঠিক আছে, যে √5, হ্যাঁ √5 একটা অম্লজ সংখ্যা। সেক্ষেত্রে এই উক্তির সত্যতা মান হবে টি, একটু আগেই শিখলাম। সেই ক্ষেত্রে সেই উক্তিটা বিরোধ করে তুমি উক্তিটির না ক্রিয়া বলছো যে √5 একটি অম্লজ সংখ্যা নয়, এই ক্ষেত্রে এর সত্যতা মান হবে এফ, তাই তো? তো কারণ কেন এফ হলো? কারণ এই উক্তিটা কিন্তু মিথ্যা উক্তি, সেই জন্য এফ হলো। এবার তোমাকে যদি আগে থেকেই পি উক্তিটা, একটা উক্তি দেওয়া আছে, সেই উক্তিটা ভুল দেওয়া আছে, যেমন ধরো এইটাকে আমি এইভাবে লিখছি যে √5 একটি অম্লজ সংখ্যা, এইখানে লিখছি 9, অম্লজ সংখ্যা 9, এটা লিখলাম। এবার তুমি এই উক্তিটা বিরোধ করছো, তাহলে তুমি কি বলবে? যে √5 একটি অম্লজ সংখ্যা, এইটুকুই বলবে তুমি। তাহলে √5 একটি অম্লজ সংখ্যা বিরোধ করে, তো সেক্ষেত্রে √5 একটি অম্লজ সংখ্যা। এবার তুমি আমাকে বলো যে পি যে স্টেটমেন্টটা দেওয়া আছে √5 একটি অম্লজ সংখ্যা নয়, তা এই ক্ষেত্রে সত্যতা মান কত হবে? এই ক্ষেত্রে সত্যতা মান হবে এফ, কারণ এই উক্তিটা কিন্তু ভুল উক্তি। আর এই উক্তিটা √5 একটি অম্লজ সংখ্যা, হ্যাঁ, তার মানে এই উক্তিটা হবে, এই উক্তির সত্যতা মান হবে যে টি, অর্থাৎ ট্রু। বোঝা গেল? তার মানে এর একটা যদি আমি ট্রুথ টেবিল তৈরি করি, ট্রুথ টেবিল, কোন উক্তির না ক্রিয়ার ট্রুথ টেবিল তৈরি করলে এরকম দাঁড়ায় বিষয়টা, পি আর উক্তির না ক্রিয়া। সেক্ষেত্রে দেখো উক্তিটা যদি আগে থেকেই ট্রু হয়, টি হয়, তাহলে তার না ক্রিয়া হবে এফ, অর্থাৎ ফলস। আর কোন উক্তির যদি উক্তিটা যদি ফলস থাকে, সেক্ষেত্রে সেই উক্তির না ক্রিয়া হবে ট্রু। এটাই হচ্ছে ট্রুথ টেবিল। বোঝা গেল? বেশ, নেক্সট আমরা শিখব যে উক্তি কয় প্রকার ও কি কি। আচ্ছা, আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি, যে উক্তি আমরা কি জিনিস শিখলাম তো, কিন্তু যখন কোনো বাক্যের মাধ্যমে আজ্ঞা, অনুরোধ, উপদেশ, প্রশ্নবোধক, হ্যাঁ, আজ্ঞা, অনুরোধ, উপদেশ, প্রশ্নবোধক, তারপরে দুঃখ, আনন্দ, বিস্ময়সূচক, এই সমস্ত জিনিস থাকবে বা এই সমস্ত জিনিস বোঝাবে, তখন সেই সমস্ত বাক্য কখনোই উক্তি হবে না। আরেকবার বলে দিই, যে সমস্ত বাক্যের মাধ্যমে আজ্ঞা, অনুরোধ, উপদেশ, প্রশ্নবোধক, তারপরে তোমার দুঃখ, আনন্দ, বিস্ময়সূচক চিহ্ন, এই সমস্ত দিয়ে কোনো বাক্য থাকবে বা এই সমস্ত জিনিস বোঝাবে, সেই সমস্ত বাক্য কখনোই উক্তি হবে না। বোঝা গেল? এখন উক্তি কয় প্রকার আর কি কি সেটা আমরা শিখবো। উক্তি সাধারণত কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে সরল উক্তি আর আরেকটা হচ্ছে যৌগিক উক্তি। একটা হচ্ছে সরল উক্তি বা সিম্পল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে যৌগিক উক্তি বা কম্পাউন্ড স্টেটমেন্ট। তো সরল উক্তি মানে কি? যে সমস্ত উক্তিকে দুটো ভাগে ভাঙা যাবে না, সেটাই সরল উক্তি সহজ ভাষায় বলতে গেলে। আর যৌগিক উক্তি মানে কি? যখন দুই বা ততোধিক সরল উক্তি মিলে যে উক্তি গঠিত হয়, সেটাই যৌগিক উক্তি। মানে সেই আমরা বাংলায় যেরকম পড়েছি না, সরল বাক্য আর যৌগিক বাক্য, ঠিক ওই ধরনের কনসেপ্ট। তো এই হচ্ছে জিনিস। তো এটার একটা উদাহরণ যদি আমি বলি, যে এর আগের উদাহরণটা দিই, 4 greater than 6, এটাতে দেখো দুটো ভাগে ভাঙতে পারছো কি? এটা কখনোই দুটো ভাগে ভাঙতে পারবে না। বা এর আগে একটা জিনিস বললাম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটাকে দুই ভাগে ভাঙা যাবে না। তো এইটা হচ্ছে সরল উক্তি। আর যৌগিক উক্তি কি? যৌগিক উক্তি হচ্ছে, দেখো 2 + 3 = 5 এবং
এবং 5 প্লাস 3 ইকুয়ালস টু 8। দেখো এটা একটা যৌগিক উক্তি। কেন? কারণ এইটা একটা সরল উক্তি আর এইটা একটা সরল উক্তি, দুটো সরল উক্তি মিলেই যৌগিক উক্তি গঠিত হয়েছে। ঠিক আছে, তো এই যৌগিক উক্তি তৈরি করার জন্য একটা জিনিস ব্যবহৃত হয়েছে এবং, এটাকে বলছে সংযোজক বা কানেকটিভ। এরকম ভাবে অনেক সংযোজক ব্যবহার করা যেতে পারে। কি কি ব্যবহার করা যেতে পারে? এটা তো আমি এবং দিয়ে একটা সেন্টেন্স লিখেছি, এবং দিয়ে একটা উক্তি লিখেছি, তো সেক্ষেত্রে এখানে এবং এর জায়গায় অন্য একটা বাক্য লিখলে সেখানে অথবা ব্যবহার করা যেতে পারে। তারপরে মানে এবং ব্যবহার করা যেতে পারে, অথবা ব্যবহার করা যেতে পারে। তারপরে যদি তবে ব্যবহার করা যেতে পারে, মানে এক কথায় অ্যান্ড অর, আর যদি তবে সেটাকে ইফ দেন এরকম বলছে। তারপরে আরেকটা ব্যবহার করা যেতে পারে যদি এবং কেবলমাত্র যদি, এই সংযোজক ব্যবহার করা যেতে পারে, সেটাকে বলছে ইফ অ্যান্ড অনলি ইফ, এটা বলা হচ্ছে। তো বিভিন্ন সংযোজক ব্যবহার করা যেতে পারে। সাধারণত এই চারটি ব্যবহার করা হয়, এবং, অথবা, যদি, তবে, আর আরেকটা হচ্ছে যে যদি এবং কেবলমাত্র যদি, এই চারটে সংযোজক ব্যবহার করা হয় সাধারণত যৌগিক উক্তির জন্য। তা প্রত্যেকটা এই যে কানেকটিভ বা যৌগিক কানেকটিভ বা সংযোজক বলা হচ্ছে, এই সমস্ত সংযোজকের ম্যাথমেটিক্যালি একটা সিম্বল আছে। সেই সিম্বল গুলো আমরা দেখে নেব কি কি সিম্বল। আর যৌগিক উক্তি ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা একটা ছক আকারে এই কি কি সিম্বল ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব, আর যৌগিক উক্তির আরো বিভিন্ন উদাহরণ আমরা দেখব। আচ্ছা, আমরা যে সমস্ত সংযোজক লাগিয়ে যে সমস্ত যৌগিক উক্তির কথা বলেছিলাম তার প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে সমস্ত সংযোজক ব্যবহার করেছে তাদের ম্যাথমেটিক্যাল সিম্বল দেওয়া আছে। আর প্রত্যেকটা যৌগিক উক্তির ক্ষেত্রে সেই সমস্ত যৌগিক উক্তির কি কি নাম, মানে যৌগিক উক্তির প্রকারভেদ গুলো দেওয়া আছে। তো দেখে নেওয়া যাক। প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে সেক্ষেত্রে দেখো, এটা একটা সরল উক্তি, এটা একটা সরল উক্তি, দুটো সরল উক্তি মিলে একটা যৌগিক উক্তি গঠিত হয়েছে। এটা একটা সংযোজক ব্যবহার করা হয়েছে। এবার এই যৌগিক উক্তিটা পি নাম দিলাম, এটা একটা সরল উক্তি, আর এটা একটা সরল উক্তি, দুটো সরল উক্তি মিলে যৌগিক উক্তি গঠিত হয়েছে। এবার তুমি বলবে স্যার এটা ভুল লিখেছেন, 4 প্লাস 1 এটা তো 5 হয়, 5 কখনো 7-এর থেকে বড় হয় না। তো অবশ্যই ভুল লিখেছি, কিন্তু এটা তো একটা উক্তি, আমরা শিখে এসেছি এটা উক্তি। হ্যাঁ, এটা রং, এটা ফলস উক্তি। তো দেখো এটা পি আর এটা কিউ, এবং এর যে ম্যাথমেটিক্যাল সিম্বল সেটা হচ্ছে এইটা। আমরা সেট পড়ে এসেছি, সেটের ক্ষেত্রে এটা ছিল। তো এই সিম্বলটা ব্যবহার করা হলো এখানে। সেক্ষেত্রে এই যৌগিক উক্তিটা ম্যাথমেটিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার যে কোনো যৌগিক উক্তিকে সাধারণত ছোট হাতের আর দিয়ে ডিনোট করা হয়। সেই আরটা কিভাবে আছে এখানে, যে পি এবং কিউ এইভাবে আছে আরটা। ঠিক আছে, এবার এই যৌগিক উক্তিটাকে বলা হচ্ছে, মানে যখন এবং লাগিয়ে কোনো যৌগিক উক্তি থাকবে সেক্ষেত্রে সেই যৌগিক উক্তিটাকে বলা হচ্ছে অন্তঃসংযোগ যৌগিক উক্তি। ক্লিয়ার হলো? এই একই ভাবে এটা ছুটির দিন হলে অথবা রবিবার হলে বিদ্যালয় বন্ধ থাকিবে। তা এটাকে যদি দুই ভাগে ভাঙি, তা পিটা হবে ছুটির দিন হলে বিদ্যালয় বন্ধ থাকে, আরেকটা হবে কিউ যদি আমি ধরি তাহলে রবিবার হলে বিদ্যালয় বন্ধ থাকে। সেক্ষেত্রে যে কানেক্টিভ ইউজ করা আছে সেটার সিম্বল এটা, আর সেটা এইটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এটাকে এই ধরনের যেখানে অথবা লাগানো থাকবে সেই ধরনের যৌগিক উক্তিটাকে বলা হচ্ছে বিকল্প বা বিয়োজক যৌগিক উক্তি। এই একইভাবে এটা দেখো, যদি 6 অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যা 718326 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটির অন্তর্গত অঙ্কগুলির সমষ্টির মান 3 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে যদি তবে ব্যবহার করা হচ্ছে, তার ম্যাথমেটিক্যাল সিম্বল এটা, এবং এটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এই যদি তবে থাকলে সেই সমস্ত যৌগিক উক্তিকে বলা হচ্ছে যে অনুশ্রুতি বা শর্ত সূচক। এরপরে কোন আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্র হবে যদি এবং কেবলমাত্র যদি তার 4টি বাহু পরস্পর সমান হয়। এই ক্ষেত্রে যদি এবং কেবলমাত্র যদি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে দেখো ম্যাথমেটিক্যাল সিম্বল এটা, আর এটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এই যদি এবং কেবলমাত্র যদি থাকলে এটাকে বলা হচ্ছে যে সমতুল্যতা বা দ্বিশর্ত সূচক যৌগিক উক্তি। আশা করি
অনেকটাই ক্লিয়ার হয়েছে। তোমরা চাইলে এটা নোট ডাউন করে নিতে পারো। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম? আমরা শিখলাম উক্তি কি জিনিস, আমরা শিখলাম কোনো উক্তির সত্যতা মান, কোন উক্তির না ক্রিয়া, তারপরে উক্তি কয় প্রকার, যৌগিক উক্তিগুলো প্রকারভেদ এবং তাদের সংযোজকের ম্যাথমেটিক্যাল সিম্বল, এইসবগুলো আমরা শিখলাম। এখন কোন উক্তির সত্যতা মান আর উক্তির না ক্রিয়া আমরা যে শিখেছিলাম সেগুলো কিন্তু সবগুলো কিন্তু সরল উক্তির ক্ষেত্রেই ছিল। এখন কোন যৌগিক উক্তির ক্ষেত্রে আমরা সত্যতা মান যাচাই করব। তো যে সমস্ত যৌগিক উক্তির ক্ষেত্রে এবং সংযোজক লাগানো থাকবে সেই সমস্ত যৌগিক উক্তির ক্ষেত্রে যে তার সত্যতা মান কি হবে, সেই ক্ষেত্রে আমরা একটা টেবিল তোমাদের সামনে তুলে ধরেছি। টেবিলটা লক্ষ্য করো। যখন পি মানে প্রথম উক্তিটা সত্য এবং দ্বিতীয় উক্তিটা সত্য হবে, সেক্ষেত্রে টোটাল যৌগিক উক্তিটা সত্য হবে। এইভাবে যখন প্রথম উক্তিটা সত্য দ্বিতীয় উক্তিটা মিথ্যা হবে, তখন সেক্ষেত্রে টোটাল উক্তিটা মিথ্যা হবে। এইভাবে টেবিলটা আছে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা একটা করে উদাহরণ নিয়েছি আমরা। প্রথম উদাহরণটা দেখো, আকাশ নীল এবং পৃথিবী গোলাকার। প্রথম আকাশ নীল এটা তো সত্য, মানে পি সত্য। এখানে দেখো পৃথিবী গোলাকার, হ্যাঁ কিও সত্য। সেক্ষেত্রে টোটাল মিলে এই যৌগিক উক্তিটার সত্যতা মান দাঁড়াবে টি। ক্লিয়ার হলো? এই একই ভাবে দেখো 100 হলো 4 এবং 7-এর গুণিতক। এক্ষেত্রে 100 হলো 4-এর গুণিতক, পি উক্তিটা সত্য, কিন্তু 100 কোনোদিন 7-এর গুণিতক হতে পারে না। সেক্ষেত্রে পি সত্য কিন্তু কিউ মিথ্যা। সেক্ষেত্রে টোটাল উক্তিটা সত্যতা মান দাঁড়াবে এফ। ওই একই ভাবে এইটার ক্ষেত্রে এটা ফলস, এটা ট্রু। সেক্ষেত্রে টোটাল যৌগিক উক্তিটার সত্যতা মান এফ হবে। এটার ক্ষেত্রে এটা এফ, এটা এফ, এই ক্ষেত্রে এটাও এফ হবে। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা এই টেবিলটা এইভাবে মুখস্থ করলে চাপে পড়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা দেখো, তুমি যদি টেবিলটা সুন্দর করে মনে রাখতে পারো, তাহলে যে বাক্যই দেখ না কেন তুমি যাচাই করে তার সত্যতা মান খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারবে। তো এই টেবিলটা মানে কিভাবে মনে রাখা যায়, শর্টকাট পদ্ধতি এটাই যে পি এবং কিউ কোনো দুটো উক্তির মধ্যে যে কোনো একটা উক্তি যদি মিথ্যা হয়ে যায়, তাহলে টোটাল উক্তিটাই মিথ্যা হবে। এইভাবে তোমরা মনে রাখবে। আবারও বলি, পি এবং কিউ দুটো উক্তির মধ্যে যে কোনো একটা উক্তি যদি মিথ্যা হয়ে যায়, তাহলে টোটাল উক্তিটাই মিথ্যা হবে, আর বাকি সব কেসে সত্য হবে। তাও আবার এবং সংযোজকের ক্ষেত্রে এই টেবিলটা। তো এরপরে আমরা দেখে নেব এই অথবার ক্ষেত্রে টেবিলটা। তো অথবার ক্ষেত্রে দেখো যে এই 8টা যৌগিক উক্তি আমরা অনেক আগে শিখেছিলাম। এই 8টা পি আর কিউ এর সমন্বয়ে গঠিত। সেক্ষেত্রে পি আর কিউ আর এর যোগ এই উপাংশ উক্তিও বলা হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো দুটো উপাংশ উক্তির মধ্যে দুটোই যদি সঠিক হয়, সেক্ষেত্রে আর উক্তিটা সঠিক হয়ে যাবে। এইভাবে করে টেবিলটা সাজানো আছে। তো প্রত্যেকটার একটা করে উদাহরণ তুলে দেওয়া হয়েছে, দেখে নাও। 16 হলো 2 অথবা 4-এর গুণিতক। তো এই ক্ষেত্রে উভয়ই সঠিক, সেক্ষেত্রে এর সত্যতা মান হবে টি। এরপরে দেখো এইটা সঠিক, কিন্তু এইটা সঠিক নয়, মিথ্যা। এই ক্ষেত্রে এটা সত্যতা মান হবে টি। এই ক্ষেত্রে এটা দেখো, এটা একটা জটিল রাশি। যারা জটিল রাশি চ্যাপ্টারটা করেছো তারা খুব ভালো বুঝতে পারবে যে 2 + 3i একটি বাস্তব সংখ্যা অথবা জটিল সংখ্যা। এই ক্ষেত্রে এটা হয়ে যাবে টি। এরপরে দেখো এটা মিথ্যা, এটা মিথ্যা। এই ক্ষেত্রে এইটা হয়ে যাবে, এটার সত্যতা মান হবে এফ। এই হচ্ছে ব্যাপার। তো এই টেবিলটা শর্টকাট পদ্ধতি কি মনে রাখার জন্য তোমরা এইভাবে মনে রাখবে এই টেবিলটাকে, যে পি এবং কিউ এই দুটোর মধ্যে কোনো একটা সঠিক হয়ে গেলে, পি এবং কিউ এই দুটোর মধ্যে কোনো একটা সঠিক হয়ে গেলে সেই যৌগিক উক্তিটা সঠিক হবে, আর বাকি সব কেসে মিথ্যা হবে। আচ্ছা, এবার যদি তবে অর্থাৎ শর্ত সূচক উক্তির ক্ষেত্রে আমরা টেবিলটা দেখে নেব, ট্রুথ টেবিলটা। দেখো এই ছকটা সহজেই মনে রাখার জন্য এইভাবে তোমরা পড়বে যে পি সত্যের দরুন যদি কিউ মিথ্যা হয়ে যায়, তবে উক্তিটা মিথ্যা হবে, আর বাকি সব কেসে কিন্তু উক্তিটা সত্য হবে। এইভাবে তোমরা মনে রাখবে, পি সত্যের দরুন যদি কিউ মিথ্যা হয়ে যায়, তাহলে উক্তিটা মিথ্যা, বাকি সব কেসে উক্তিটা সত্য। তো তোমাদের সামনে যে উদাহরণ তুলে ধরেছি, দেখো যদি 6 অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যা 54,732 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটির অন্তর্গত অঙ্কগুলির সমষ্টির মান 3 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে দেখো এই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তাহলে প্রথম উক্তিটা সঠিক। হ্যাঁ, আর দ্বিতীয় উক্তিটা কি বলেছে,
যে সংখ্যাটির অন্তর্গত অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। এটা 5 আর 4 9, 9 আর 7 16, 17 18 19 20 21, অবশ্যই 21 3 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে কি উক্তিটাও সত্য। তো এই উক্তিটার ক্ষেত্রে এর সত্যতা মান হয়ে যাবে টি। ক্লিয়ার? এইভাবে তোমরা বাকিগুলা নিজে নিজে করো, একদম সহজ জিনিস, টেবিলটা ফলো করবে আর উক্তিগুলো একটু বুঝবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, লাস্ট আমরা দ্বি শর্ত সূচক উক্তির ক্ষেত্রে সত্যতা মানের টেবিলটা আমরা দেখে নেব। তো এখানে দুটো উপাংশ উক্তি একই সঙ্গে যদি সত্য হয় আবার অথবা একই সঙ্গে যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে যৌগিক উক্তিটা হয়ে যাবে সত্যতা মান হবে টি, আর বাকি সব কেসে সত্যতা মান হবে এফ। এইভাবে তোমরা সহজ করে মনে রাখবে। আর উদাহরণের দিকে তাকাও, এইদিকে দেখো, এই এক একটা একটু পরে বোঝাচ্ছি, 2 3 4 এইগুলো আগে করে নিচ্ছি। এইটা দেখো সত্য, আর এই পি সত্য, আর এখানে কিউ মিথ্যা। টেবিল অনুযায়ী এর সত্যতা মান হবে এফ। পরেরটা এইটা মিথ্যা আর এটা সত্য, তো টেবিল অনুযায়ী এর সত্যতা মান হবে এফ। আর লাস্টেরটা দেখো, এটা মিথ্যা মানে পি মিথ্যা কিউ মিথ্যা, সেক্ষেত্রে এর সত্যতা মান হবে টি। এবার তুমি একের উদাহরণ দিকে চলে এসো। একের উদাহরণটা কি বলেছে, যে কোনো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হবে যদি এবং কেবলমাত্র যদি তার 4টি বাহু পরস্পর সমান হয়। এখন এই উক্তিটাকে পড়ে তুমি সহজেই পি আর কিউ কে আলাদা করে করতে পারছো না, আলাদা করে ধরতে পারছো না। যেমন ধরো 2 3 4 এর ক্ষেত্রে এটা পি এটা কিউ, সহজেই এই লাইন থেকেই বোঝা যাচ্ছে যে এটা পি আর ওটা কিউ। কিন্তু এখানে অত সহজে এখানে বোঝা যাচ্ছে না যে এইটুকু তুমি পি ভাববে আর এইটুকু কি তুমি কিউ ভাববে, কিন্তু ওইভাবে করে কোনো মানে দাঁড়াচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে, এই ধরনের উক্তি থাকলে সেটাকে পি এবং কিউ দুটো অংশে প্রথমে ভেঙে নেওয়া। তো ভেঙে নেওয়ার একটা ফর্মুলা আছে, কিরকম, যে যদি এবং কেবলমাত্র যদি এই ধরনের বাক্য থাকলে, মানে এই ধরনের সংযোজক লাগিয়ে যদি কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে পি আর কিউ দুটো উপাংশ ভাঙতে গেলে উভয়ে যদি তবে ইউজ করতে হবে। উভয় ক্ষেত্রে কিন্তু যদি তবে এই সংযোজক ইউজ করে পি এবং কিউ বিভক্ত করতে হবে এই উক্তি থেকে। কিরকম করে দেখো, এখানে যদি কোনো আয়তক্ষেত্র, এখানে স্টপ করে দিলাম, যদি কোনো আয়তক্ষেত্র এখানে কি বর্গক্ষেত্র হয় তবে তার 4টি বাহু পরস্পর সমান হবে। এখানে পি লিখেছি যদি তবে ইউজ করে, আর কিউটা কি লিখেছি, যে যদি কোনো আয়তক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান হয় তবে সেই আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হবে, সেটাকে কিউ নাম দিয়েছি। তো যদি তবে ইউজ করার পরে পি কিউ ভেঙে নিলাম। এর পরের কাজ কি, এবার পিটাকে তুমি পড়ো, পিটাকে পড়ে এটা কি সত্য হবে, পি লাইনটা, পি উক্তিটা সত্য। যদি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয় তবে তার 4টি বাহু পরস্পর সমান, হ্যাঁ এটা তো অবশ্যই সত্য, মানে এর সত্যতা মান তো টি। কিউটাও সত্য হবে, দেখো আয়তক্ষেত্র 4টি বাহু যদি সমান হয়ে যায় তবে সেই আয়তক্ষেত্র অবশ্যই বর্গক্ষেত্র হয়। তো সেক্ষেত্রে এটার সত্যতা মান হবে টি। এবার দুটোই টি হচ্ছে, এবার এখানে যদি কোনো একটা এফ হয়ে যেত তাহলে এখানে স্টপ করে দিতাম, দিয়ে বলতাম এই উক্তিটার সত্যতা মান এফ হবে। কিন্তু দুটোই টি হচ্ছে, তার মানে আমি এই দুটো থেকে এইটা বলতে পারছি যে এই কন্ডিশনটা অবশ্যই সত্য হবে, আর ঘুরিয়ে বলতে গেলে এই কন্ডিশনও অবশ্যই সত্য হবে। দুটো কন্ডিশনই সত্য হবে, যেহেতু পি এবং কিউ দুটোরই সত্যতা মান টি, অতএব এই কন্ডিশনটা অবশ্যই সত্য হবে, এটাও সত্য হবে, অর্থাৎ এটার আর এটার সত্যতা মান হবে টি। অতএব দুটো থেকে একই সঙ্গে করে আমরা এটা বলতে পারছি যে এই কন্ডিশনটা অবশ্যই এর সত্যতা মান হবে টি। তাহলে এই উক্তিটার সত্যতা মান দাঁড়াবে টি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কোনো যৌগিক উক্তির সত্যতা মান শিখে এলাম। এখন কোনো যৌগিক উক্তির ক্ষেত্রে উক্তির না ক্রিয়া কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো। তো সাধারণত 4টে সংযোজক লাগিয়ে যৌগিক উক্তির কথা আমরা শিখে এসেছি। তো প্রথমে যে এবং সংযোজক লাগিয়ে যৌগিক উক্তির ক্ষেত্রে না ক্রিয়া শিখবো, অর্থাৎ অন্তঃসংযোগ যৌগিক উক্তির ক্ষেত্রে না ক্রিয়া। তো প্রথমে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা যৌগিক উক্তির ক্ষেত্রে যে না ক্রিয়া বের করব তার আলাদা আলাদা ফর্মুলা আছে, যেমন এইসব ফর্মুলা গুলো তোমাকে আয়ত্তে করে নিতে হবে, তাছাড়া কিন্তু তুমি
কোনো অ্যান্সার করতে হবে না কোনো কোশ্চেনের, ঠিক আছে? তো প্রথমে ফর্মুলা গুলোকে ভালো করে তোমরা মুখস্থ করে নিও। এই ক্ষেত্রে দেখো এটা একটা অন্তঃসংযোগ যৌগিক উক্তি, তার না ক্রিয়া বের করছি। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে পি উক্তির না ক্রিয়া অথবা কি উক্তির না ক্রিয়া। এইভাবে তোমাকে সাজাতে হবে কোনো অন্তঃসংযোগ যৌগিক উক্তির না ক্রিয়া বের করতে গেলে। তো এই যে তিনটে দাগ আছে, এই তিনটে দাগের মিনিং হচ্ছে এর মানে হচ্ছে সমতুল্য, সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। তাহলে এই যে অন্তঃসংযোগ যৌগিক উক্তির না ক্রিয়া সেটা কার সমতুল্য? এইটার সমতুল্য, ঠিক আছে? এর মানে এই তিনটে দাগ দিয়ে বোঝাচ্ছে সমতুল্য চিহ্ন। এখন এই সূত্র অনুযায়ী আমি এই কোশ্চেনটার অ্যান্সার বের করব, অর্থাৎ এই উক্তিটা না ক্রিয়া বের করব। তো দেখো এখানে ক্লিয়ার বুঝতে পারছো যে এইটা পি আর এইটা কিউ, আর এখানে এবং সংযোজক লাগানো আছে। তো এই উক্তির না ক্রিয়া বের করবো। আচ্ছা, এই যে উক্তিটা দেওয়া আছে এটা কিন্তু হিসাব মতো এইরকম, এইটা দেওয়া আছে, এই ফর্মটা দেওয়া আছে। এবার এখন তুমি এই উক্তির না ক্রিয়া বের করবে। তো দেখো সূত্র অনুযায়ী প্রথমে পি উক্তির না ক্রিয়া বের করতে বলছে, অর্থাৎ পি উক্তিটার বিরোধ করে তুমি যে উক্তিটা লিখবে সেটাই হচ্ছে পি উক্তির না ক্রিয়া। তো এইটার দেখো 5 + 8 = 13 দেওয়া আছে। তো 5 + 8 কত হয়? 13 হয়। তো এই উক্তিটা যদি বিরোধ করো সেক্ষেত্রে তুমি কি বলবে? যে 5 + 8 ≠ 13। উক্তিটা বিরোধ করতে গেলে তোমাকে এটাই বলতে হবে, এইরকম। ক্লিয়ার হলো যে 5 + 8 13 বলেছে, তুমি বলছো 5 + 8 13 নয়, এটাকে এইভাবেই তোমাকে ব্যাখ্যা করতে হচ্ছে, এইভাবে লিখতে হচ্ছে। এরপরে সূত্র কি আছে? এটা কিসের চিহ্ন? অথবা চিহ্ন। তাহলে এখানে লিখবো অথবা। এরপরে এই উক্তিটা তুমি বিরোধ করছো, সেক্ষেত্রে তুমি কি বলবে? দেখো এরকম কোন মানে গেটার লেস ইকুয়ালস টু বা গেটার ইকুয়ালস টু এরকম ধরনের চিহ্ন থাকলে এই ক্ষেত্রে উক্তির না ক্রিয়া বের করার ফর্মুলা হচ্ছে, সাপোজ ধরো আমি একটা এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এরকম আছে মানে 2 1 থেকে বড়, এরকম আছে। এবার এই উক্তিটা তুমি বিরোধ করছো, তাহলে তুমি যদি এরকম বলো এইটা না, এরকম করে উক্তির বিরোধ করা হবে না। এই ক্ষেত্রে তুমি কি বলবে? তুমি এইটা বলবে যে এই ক্ষেত্রে কি বলেছে বলতো? দুইটা 1 থেকে বড়। এবার তুমি সেটাকে মেনে নিচ্ছ না, তুমি কি বলছো? যে না, 2 থেকে 1 বড় অথবা সমান, এরকম বলছো তুমি। মানে এখানে ধরো 2টা বড় 1 থেকে, এবার তুমি তার বিরোধ করে বলছো 2 থেকে 1 বড়, উল্টো বলে দিলে 2 থেকে 1 বড় অথবা সমান। এই সমান চিহ্নটাও ব্যবহার করতে হবে, কারণ তুমি বিরোধ করে তুমি কি বলছো? এখানে কি বলছিল? 2 বড় 1 থেকে 2 বড়, আর এখানে তুমি কি বলছো? যে না, 2টা 1 সমানও হতে পারে অথবা 1টা 2 থেকে বড় হবে, এরকম করে বিরোধ করে তুমি বলছো, ঠিক আছে? এবার আগে থেকে যদি তোমাকে এরকম দেওয়া থাকতো যে এই 2টা 1 থেকে বড় অথবা সমান, এর মানে কি? 2টা 1 থেকে বড় অথবা সমান, এর বিরোধ করে তুমি কি বলবে? যে না, 2 থেকে 1টা বড়। এখানে সমান হবে না, কারণ সমানটা এইখানে ঢুকে গেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এইভাবে বিরোধ করতে হয়, এই লেস দেন, গ্রেটার দেন বা গ্রেটার ইকুয়ালস টু, লেস ইকুয়ালস টু ক্ষেত্রে, ঠিক আছে? তো এইভাবে তোমার এই কেসের ক্ষেত্রে কি হবে বিরোধ করতে গেলে? এই কেসের ক্ষেত্রে দেখো এখানে বিরোধ করতে গেলে এরকম হবে 2 + 3 > 8, এইভাবে হবে। আর যদি এখানে নট ইকুয়াল, এইখানে ইকুয়ালস টু যদি মানে না থাকতো, সেই ক্ষেত্রে তুমি এখানে ইকুয়ালস টু দিয়ে দিতে, ঠিক আছে? আর যেহেতু এখানে ইকুয়ালস টু আছে, এখানে ইকুয়ালস টু আর দেওয়া চলবে না। ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু এই সমস্ত উক্তির বিরোধ করতে হয়, ঠিক আছে? তো এইটাই হবে অ্যান্সার। মেন কথা হচ্ছে সূত্রটাকে আয়ত্ত করে রাখবে, তাহলে এই সমস্ত অ্যান্সার বের করতে খুব একটা কষ্ট হবে না, ঠিক আছে? নেক্সট দেখো বিকল্প বা বিয়োজক যৌগিক উক্তির না ক্রিয়া, অর্থাৎ অথবা লাগিয়ে যে সমস্ত উক্তি থাকবে। তো সূত্রটা ফলো করো, সূত্র অনুযায়ী কাজ হবে।
এই ক্ষেত্রে দেখো এই উক্তিটা বিরোধ করতে গেলে তুমি কি বলবে, এই উক্তিটা বিরোধ করতে গেলে এরকম বলবে 7 প্লাস 2 গেটার ইকুয়ালস টু 11। ঠিক আছে, এরপরে সূত্র কি আছে, এখানে এবং বসবে, এবং বসার পরে এই কি উক্তিরও না ক্রিয়া, কি উক্তিটা কি আছে, এটা আছে, কি উক্তির না ক্রিয়া করতে গেলে এরকম বসবো, এরকম বসাবো এরকম 6 প্লাস 4 লেস ইকুয়ালস টু 8, এখানে ইকুয়ালস টু দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে উক্তির না ক্রিয়া। এবার শর্তসূচক উক্তির না ক্রিয়াটা দেখে নাও, আগে ফর্মুলাটা দেখে নাও, যে negation of p implies q is equivalent to p and negation of q, এইভাবে উচ্চারণ হবে। হ্যাঁ, সূত্রগুলো তো প্রথমে যে উদাহরণটা দিয়েছে যে যদি abc একটি সমবাহু ত্রিভুজ হয় তবে ab equals to bc equals to ca হবে, মানে তার তিনটে বাহু সমান হবে। এই ক্ষেত্রে সূত্র অনুযায়ী না ক্রিয়া করতে গেলে এইটা হচ্ছে p উক্তি আর এটা হচ্ছে q উক্তি। তো p উক্তিটা প্রথমে লিখে নিতে হবে যে a b c একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এরপরে এবং negation of q মানে q উক্তি না ক্রিয়া, এটার বিরোধ করলে তুমি কি বলবে যে ab not equals to bc not equals to ca, বাস এইটুকুই হবে। এরপরে দেখো দ্বিশর্ত সূচক উক্তির ক্ষেত্রে না ক্রিয়া, negation of p if and only if q is equivalent to p and negation of q or q and negation of p। তো এই ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে p হিসাব মতো, আর এই যদি এইটা হচ্ছে q। তো এই ক্ষেত্রে সূত্র অনুযায়ী, এটা একটু বড় সূত্র, তো সূত্র অনুযায়ী প্রথমে কিউটা লিখে নিচ্ছি, প্রথমে কিউ তো না p, তারপরে কি চিহ্ন এটা এবং negation of q। আচ্ছা, এটা হচ্ছে এই উক্তিটা বিরোধ করতে গেলে তুমি এইভাবে বলবে x লেস মাইনাস 5, এই জিনিসটা আমি আগেও বলে দিয়েছি, x গ্রেটার 5, এটাকে ব্র্যাকেট ইউজ করো সুবিধা হয়। তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট করো, এতক্ষণ আমার এইটুকুর কাজ হলো। এরপরে অথবা কিউ বলতে এটা x গ্রেটার ইকুয়ালস টু -5 বা x লেস ইকুয়ালস টু 5। এরপরে এটাকে ব্র্যাকেট ইউজ করো, তারপরে কি চিহ্ন, যে এবং দিয়ে p এর negation of p, তাহলে এটা হবে mod x কি হবে গ্রেটার 5। বাস, এবার এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো এখান থেকে এইটুকুকে, বাস এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। লাস্ট আমরা সাধারণত কোন উক্তির বিরুদ্ধ ধনাত্মক উক্তি আর বিপরীত উক্তি কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো। তো এই যে বিরুদ্ধ ধনাত্মক উক্তি আর বিপরীত উক্তি, এটা পার্টিকুলার একটা যৌগিক উক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। কোন যৌগিক উক্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে শর্তসূচক যৌগিক উক্তির ক্ষেত্রেই একমাত্র বিরুদ্ধ ধনাত্মক উক্তি বের করতে দেয় আর বিপরীত উক্তিও বের করতে দেয়। তো শর্তসূচক বলতে এই ধরনের একটা উদাহরণ থাকবে তোমার কাছে, যে একটা উদাহরণ দিলাম যে যদি a equals to 5 হয় তবে a plus 4 equals to 9 হবে, এরকম একটা শর্তসূচক উক্তি আছে, অর্থাৎ এইভাবে আছে p imply q, এইভাবে আছে। তো এখন এই উক্তিটা, অর্থাৎ এই উক্তিটা বিরুদ্ধ ধনাত্মক উক্তি বের করতে গেলে সেই ফর্মুলা আছে একটা, কি ফর্মুলা, এরকম, মানে এর বিরুদ্ধ ধনাত্মক উক্তির ফর্মুলা হচ্ছে এটা, negation of p implies negation of q,
এইটাই হচ্ছে বিরুদ্ধ ধনাত্মক উক্তির সূত্র। তা এই সূত্র অনুযায়ী এটা কত হয়, এটা হয় এরকম যে পি উক্তির না ক্রিয়া, তার মানে যদি a not equals to 5 হয় তবে a plus 4 not equals to 9 হবে। এত সহজ জিনিস, ঠিক আছে? এই ফর্মুলা অনুযায়ী কাজ হবে। এরপরে বিপরীত উক্তি। বিপরীত উক্তি কি, যদি এই উক্তিটা দেওয়া থাকে তার বিপরীত উক্তি বের করতে গেলে, অর্থাৎ এইটা দেওয়া আছে আর কি, তার বিপরীত উক্তি বের করতে গেলে তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এই বিপরীত মানে কি, পি এর জায়গায় কিউ চলে আসবে, ইমপ্লাইজ এখানে কিউ এর জায়গায় পি চলে আসবে। এটা হচ্ছে সূত্র, বিপরীত উক্তি সূত্র। তো এইটার বিপরীত উক্তি হচ্ছে এইটা। তো সেই অনুযায়ী এই উদাহরণ থেকে বিপরীত উক্তি কি হবে বলতো? বিপরীত উক্তিটা হবে যে যদি a প্লাস 4 ইকুয়ালস টু 9 হয় তবে কি হবে, a ইকুয়ালস টু 5 হবে। এগুলো খুবই সহজ জিনিস, একবার তো দেখে নেবে। তো আজকে ভিডিওতে এইটুকুই, ভালো থেকো তোমরা।